আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকের ক্লাসে তোমাদের সাথে যেটি নিয়ে আলোচনা করব যে একতরফা দাগের পদ্ধতিতে কিভাবে মূলধন নির্ণয় করা হয়। তোমাদের সাথে আগের ক্লাসে একতরফা দাগের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে দুটি মূলধন অর্থাৎ প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করা হয়। তো তোমরা দেখে থাকো প্রারম্ভিক এবং সমাপনী মূলধন। তো মূলধন নির্ণয় করার জন্য আমরা যে তথ্যগুলো আমাদের দরকার সেগুলো উদ্দীপকে দেওয়া থাকবে। একটি হচ্ছে প্রারম্ভিক তথ্য এবং সমাপনী তথ্য। তো মূলধন নির্ণয় করার জন্য প্রারম্ভিক বলতে আমরা বলে থাকি বছরের শুরুতে, অর্থাৎ যদি আমরা 2018 সালের হিসাব করে থাকি তাহলে 1/1/2018 যেটাকে জানুয়ারির 1 তারিখ বলা হয়। তো জানুয়ারির 1 তারিখে অর্থাৎ বছরের শুরুতে যে তথ্য দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রারম্ভিক তথ্য। আর 31 ডিসেম্বর 2018 অর্থাৎ বছরের শেষে যে তথ্য দেওয়া থাকবে অর্থাৎ 31 ডিসেম্বর 2018 এটাকে বলা হয় সমাপনী তথ্য। এই তথ্যগুলোর মধ্যে সম্পদ আর দায় দেওয়া থাকবে। তো আমরা মূলধন নির্ণয় করার জন্য প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করলে পরে, আমি আবার বলছি যে বছরের শুরুতে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক সম্পদের যোগফল থেকে প্রারম্ভিক দায়গুলো বিয়োগ করলে যে উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় হবে বা যে পার্থক্য পাওয়া যাবে সেই পার্থক্যের নাম হবে প্রারম্ভিক মূলধন। আবার সেম ভাবে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় অর্থাৎ বছরের শেষ তারিখে 31 ডিসেম্বর তারিখের যে সম্পদ আর দায় থাকবে সেই সম্পদের যোগফল থেকে দায়ের যোগফল অর্থাৎ বহির্দায় যেটাকে আমরা বলি মোট দায় বা বহির্দায়, সে বহির্দায়ের যোগফল বিয়োগ করলে পরে যে উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় হবে তার নাম হবে সমাপনী মূলধন। অর্থাৎ প্রারম্ভিক সম্পদের যোগফল থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করলে আমরা পাবো প্রারম্ভিক মূলধন। সেম ভাবে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বিয়োগ করলে আমরা পাবো সমাপনী মূলধন। তো সেটি ছকে যখন আমরা করব সেটা কিভাবে করব তোমরা খেয়াল করে দেখো। আমরা প্রথমে একটি ছকে নেব, ছকে গিয়ে উপরে লিখে নেব প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় লিখে আমরা একটি ছক আঁকবো যেখানে একটি টাকা হবে প্রারম্ভিক একদিকে সম্পদ লিখবো আর এদিকে দায় লিখবো। টি ছক, টি ছকটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব। ভাগ করে এটা দায়ের দিক এদিকে লিখবো আমরা সম্পদ। সম্পদ সমূহ লিখে প্রারম্ভিক টাকা সমাপনী টাকা, অর্থাৎ এই প্রারম্ভিক টাকা বলতে বোঝায় এখানে প্রারম্ভিক সম্পদের টাকাগুলো আমরা লিখবো, বছরের শুরুর তারিখের সম্পদের টাকাগুলো লিখবো। আর সমাপনী টাকা বলতে আমরা বোঝাচ্ছি যেখানে সমাপনী সম্পদের টাকাগুলো লিখবো। উদ্দীপকে দুটি তারিখ দেওয়া থাকবে, একটা জানুয়ারির 1 তারিখ আর 31 ডিসেম্বর তারিখ। তো 1 তারিখ হচ্ছে প্রারম্ভিক, 31 ডিসেম্বর তারিখ হচ্ছে সমাপনী। তো 1 তারিখের গুলো আমরা প্রারম্ভিক করে লিখবো, সম্পদগুলো লিখবো এখানে, আর এখানে সমাপনী সম্পদগুলো লিখবো। সেম ভাবে এদিকে আমরা প্রারম্ভিক করে প্রারম্ভিক দায়গুলো লিখবো আর এখানে আমরা সমাপনী দায়গুলো লিখবো। যেমন আমি এখানে লিখেছি হাতে নগদ। হাতে নগদ কি হাতে নগদ লেখা হয় বা নগদ তহবিল লেখা হয় বা নগদ উদ্বৃত্ত বলা হয়, যেটি বলা থাকুক। এটি হচ্ছে কারবারের জন্য একটি চলতি সম্পদ। তো আমি যদি এরকম থাকে যে এটা ব্যাংকে জমা বলছি, আমি হাতে নগদ লেখা থাকতো হাতে নগদ 1 তারিখ 31 তারিখ, 1 তারিখ এটা প্রারম্ভিক আমরা প্রারম্ভিক করে লিখবো, 31 তারিখের সমাপনী আমরা সমাপনী করে লিখবো। এটা চলতি সম্পদ কারবারের জন্য হাতে নগদ লিখলাম আমরা হাতে নগদ। এবার আসবে ব্যাংকে জমা। ব্যাংকে জমা সেম ভাবে যেমন এখানে লিখেছি আমি প্রারম্ভিক 50,000 টাকা, সমাপনী করে লেখা আছে 10,000 টাকা। আমি অঙ্ক করার সময় ব্যাংকে জমা একটা কারবারের জন্য চলতি সম্পদ, এই চলতি সম্পদটা আমরা প্রথমে প্রারম্ভিক করে 50,000 টাকা 50,000 টাকা
সমাপনী করে লিখব 10,000 টাকা। অর্থাৎ ব্যয় বিলোমা এখানে 1 তারিখে আছে 50,000 টাকা, আমরা প্রারম্ভিক করে লিখলাম 50,000 টাকা। 31 তারিখে আসে 10,000 টাকা, অর্থাৎ আমরা সারা বছর ব্যবসা করার পরে ব্যাংক থেকে টাকা উঠানোর পরে ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে ব্যাংকে টাকা 10,000 টাকা রয়েছে। বছরের শুরুতে ব্যাংকে আছে 50,000 টাকা, বছরের শেষে হলো 10,000 টাকা, অর্থাৎ সমাপনী সম্পদ। আমি এটা এই জন্য লিখে দেখাচ্ছি যে এটা এরকম না হয়ে যদি বিষয়টা এরকম হয় এখানে লেখা আছে ক্রেডিট, সিআর দিয়ে একটা পরিষ্কার দেওয়া আছে, এই কথা দ্বারা বোঝাবে যে এটা ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স। ব্যাংক জমা লিখে যদি যেটার পাশে এটা এখানেও হতে পারে আর এখানেও হতে পারে, এখানে লেখা থাকতে পারত ক্রেডিট, যেখানেই লেখা থাকবে সে প্রারম্ভিকে লেখা থাকুক আর সমাপনীতে লেখা থাকুক, এই লেখা থাকার অর্থ হচ্ছে এই ক্রেডিট মানে হচ্ছে এই যে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত তোমরা জানো, ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে ব্যাংকে যত টাকা জমা ছিল তার সাথে বেশি কারবার উঠায় নিয়ে আসছে, এটা আবার জমাতিরিক্ত উত্তোলন, এটি কারবারের জন্য দায়। অর্থাৎ ব্যাংকের কাছে কারবার ঋণী, ব্যাংক থেকে টাকা কারবার বেশি উঠায় নিয়ে আসছে, টাকা ব্যাংকে আবার ফেরত দিতে হবে, এর জন্য এটি দায়। তো যেখানে ক্রেডিট লেখা থাকবে, যদি এরকম হয় যে এখানে লেখা আছে 50,000 টাকা, কিছুই লেখা নেই, তাহলে আমরা যদি ব্যাংক জমা লিখা, তাহলে আমরা বুঝবো যে ব্যাংকে টাকা জমা আছে প্রারম্ভিকে আমার সম্পদ দিকে লিখবো। আবার দায় দিয়ে যদি ক্রেডিট লেখা থাকে তখন আমরা বুঝবো যে এটি হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ 50,000 টাকা জমা নিয়ে ব্যবসা শুরু করা হলেও বছরের শেষে কারবার তার প্রয়োজনে তার জমার সাথে বেশি উঠায় নিয়ে আসছে, এবার সে দায়ী হয়ে গেল, তার দেনা হয়ে গেল, তখন আর আমরা সম্পদে করে সম্পদ লিখবো না, তখন আমরা দায়ের দিকে লিখবো ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত লিখে আমরা একে দায়ের ঘরে লিখবো, তখন এটাকে আমরা সম্পদের ঘরে লিখবো না, কারণ সমাপনীতে দায়, সমাপনীর ঘরে দায় লিখবো। এটা সেম ভাবে যদি এটা ক্রেডিট এখানে না লিখে এখানে হতো, প্রারম্ভিক করে হতো, এই দায়টা আমরা প্রারম্ভিক করে দায় লিখতাম, আমরা প্রারম্ভিক করে সম্পদ না লিখে আমরা এটা যদি সম্পদ হইতো এখানে সম্পদ লিখতাম। অর্থাৎ আমি তোমাদের বলতে যাচ্ছি যে ব্যাংক জমা হলো সম্পদ, ব্যাংক জমাতিরিক্ত হলো দায়। তাহলে ব্যাংক জমা যদি প্রারম্ভিকের সম্পদ হয় প্রারম্ভিক সম্পদের ঘরে লিখবো, ব্যাংক জমা যদি প্রারম্ভিকের দায় হয় প্রারম্ভিকের দায়ের ঘরে লিখবো, ব্যাংক জমাতিরিক্ত যদি প্রারম্ভিকে না হয়ে সমাপনীতে দায় হয় তাহলে সমাপনীর সম্পদের ঘরে না লিখে আমরা সমাপনীর দায়ের ঘরে লিখবো। তোমরা নিশ্চয়ই ব্যাংক জমা আর ব্যাংক জমাতিরিক্ত শব্দটা নিয়ে যে পার্থক্যটুকু তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, ব্যাংক জমা হলে আমরা লিখবো সম্পদের ঘরে, আর যখনই ব্যাংক জমা লিখে এরকম ক্রেডিট লেখা থাকবে তখন সেটা হয়ে যাবে ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ দায় হয়ে যাবে। দায় হলে আমরা দায়ের দিকে লিখবো। দায়ের দিকে কোন ঘরে লিখবো? যদি সমাপনীতে ক্রেডিট হয় তাহলে সমাপনী দায়ের ঘরে লিখবো, যদি প্রারম্ভিক ক্রেডিট লেখা থাকতো তাহলে প্রারম্ভিক দায়ের ঘরে লিখতাম, তখন প্রারম্ভিক সম্পদ হতো না। এই গেল ব্যাংক জমার কথা। আসছে মজুদ পণ্য। এই মজুদ পণ্য বলতে সমাপনী মজুদকে বোঝানো হয় যদি কারবারের একটা চলতি সম্পদ, তাহলে লিখবো মজুদ পণ্য, প্রারম্ভিক টাকা প্রারম্ভিক ঘরে লিখবো, সমাপনী টাকা সমাপনী ঘরে লিখবো। প্রাপ্য হিসাব যেটা আমরা দেনাদার বলে থাকি, ধারে বিক্রয়ের মাধ্যমে যে দেনার সৃষ্টি হয় যেটা আমরা প্রাপ্য হিসাব বলবো, প্রারম্ভিকটা প্রারম্ভিক ঘরে লিখবো, সমাপনীটা সমাপনী ঘরে লিখবো। সেম ভাবে প্রাপ্য নোটস যেটা আমরা প্রাপ্য বিল বলে থাকি, প্রাপ্য বিল বা প্রাপ্য হুন্ডি বা প্রাপ্য নোটস বা নোটস রিসিভেবল, তো সেই নোটস রিসিভেবল বা প্রাপ্য নোটস এটা কারবারের চলতি সম্পদ, আমরা প্রারম্ভিকটা প্রারম্ভিক ঘরে লিখবো, সমাপনীটা সমাপনী ঘরে লিখবো। এবার অগ্রিম খরচ,
যদি কারবার কোনো খরচ অগ্রিম দিয়ে থাকে, যে খরচ থেকে এখনো কারবার সুবিধা ভোগ করে নেই, আমরা জানি সম্পদের ভোগকৃত অংশ হচ্ছে খরচ, আর সম্পদের যে অংশ এখনো ভোগ করা হয়নি সেটা হলো সম্পদ। ঠিক অগ্রিম খরচ এরকম একটা খরচ যে খরচ থেকে এখনো কোনো সুবিধা পাওয়া যায়নি, সুবিধা ভোগ করা হয়নি, ভবিষ্যতে সুবিধা ভোগ করা হবে। সুতরাং যেহেতু এখনো সুবিধা ভোগ করা হয়নি, অতএব এখনো খরচ হয়নি, যেহেতু ভবিষ্যতে ভোগ করবো, সুতরাং আমার জন্য সম্পদ। তাই অগ্রিম খরচ কারবারের নির্দিষ্ট চলতি সম্পদ। আমরা প্রারম্ভিকটা প্রারম্ভিক করে লিখবো, সমাপনীটা সমাপনী করে লিখবো। এবার আসতো আসবাবপত্র। আসবাবপত্র কারবারের স্থায়ী সম্পদ। আমরা স্থায়ী সম্পদ প্রারম্ভিকটা প্রারম্ভিক করে, সমাপনীটাকে আমরা সমাপনী করে লিখবো। আসবাবপত্র। অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম বলতে এখানে হতে পারে একটা কম্পিউটার, একটা ল্যাপটপ বা টাইপরাইটার মেশিন, এগুলাকে একসাথে অফিস সরঞ্জাম বলা হয়। তো অফিস সরঞ্জাম এটাও কারবারের স্থায়ী সম্পদ। এটা আমরা প্রারম্ভিকটা প্রারম্ভিক করে লিখবো, সমাপনীটাকে সমাপনী করে লিখবো। এই স্থায়ী সম্পদগুলো লেখার ক্ষেত্রে যদিও কিছু কথা রয়েছে, নির্দেশনা রয়েছে যে প্রারম্ভিকে থাকলে সমাপনীতে হবে কি হবে না, বা সমাপনীতে থাকলে প্রারম্ভিকে থাকলে হবে কি হবে না, এটা আমি তোমাদের সাথে পরবর্তী একটি ক্লাসে আলোচনা করব। তুমি আজকে জেনে রাখো যে সম্পদের যে উদ্বৃত্ত, স্থায়ী সম্পদের প্রারম্ভিক উদ্বৃত্ত প্রারম্ভিক করে লিখবো, সমাপনী উদ্বৃত্ত সমাপনী করে লিখবো। এ নিয়ে যে কথা রয়েছে যে প্রারম্ভিক উদ্বৃত্ত আছে, সমাপনী করে নাই, সেখানে হবে কি হবে না, এটি নিয়ে আমি তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। যন্ত্রপাতি, এটি একটি স্থায়ী সম্পদ, এটাও আমরা সম্পদবাসী লিখবো। এ হলো আমাদের সাধারণ যে সম্পদগুলো কারবারে ব্যবহার হয়ে থাকে। আর অনেক সম্পদ রয়েছে যেগুলো সব একটার মধ্যে আসলে ব্যবহার হয় না। তো নরমালি যে সম্পদ দায়গুলো দিয়ে মূলধন নির্ণয় করা হয়, আমি তোমাদের সামনে সেটা উপস্থাপন করেছি। তো আমার সম্পদগুলো আমি আবার বলছি: হাতে নগদ, ব্যাংকে জমা, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোটস, অগ্রিম খরচ, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি। এখানে এই তিনটি হচ্ছে স্থায়ী সম্পদ, অর্থাৎ দীর্ঘমেয়াদী সম্পদ, যেখান থেকে কারবার দীর্ঘদিন সুবিধা ভোগ করবে। আর এগুলো হচ্ছে চলতি সম্পদ, যেগুলো যে সম্পদগুলো এক বছরের মধ্যে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, নগদে রূপান্তর হয়ে যায়, এরকম সম্পদগুলো হলো চলতি সম্পদ। লেখার পরে আমরা এবার দায়গুলো লিখবো। ব্যাংক জমা দিতে কথা আমি তোমাদেরকে বলেছি। প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে ধারে পণ্য ক্রয়ের মাধ্যমে যে দায়ের সৃষ্টি হয়, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব, ধারে পণ্য ক্রয়ের মাধ্যমে যে দায়ের সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রদেয় হিসাব। সে আমাদের দায়, অর্থাৎ সে কারবার থেকে টাকা পাবে, এই দায় প্রারম্ভিকটা প্রারম্ভিক করে হবে, সমাপনীটা সমাপনী করে লিখবো। প্রদেয় নোটস, আমরা প্রদেয় বিল বলি বা নোটস পেবল বলা হয়। নোটস পেবল বা প্রদেয় নোটস, এটি কারবারের চলতি দায়। প্রারম্ভিক উদ্বৃত্ত প্রারম্ভিক করে লিখবো, সমাপনী উদ্বৃত্ত সমাপনী করে লিখবো। যে কোনো পার্সেন্ট যুক্ত ঋণ, যে কোনো পার্সেন্ট যুক্ত বন্ধুক ঋণ বা পার্সেন্ট যুক্ত ঋণ, 10% ঋণ, 20% ঋণ, 8% ঋণ, 6% ঋণ বা বন্ধুক ঋণ, মর্টগেজ লোন যেটাকে বলা হয়। তো এই লোনগুলো কারবারের জন্য দীর্ঘমেয়াদী দায়, অর্থাৎ কারবার দীর্ঘ সময়ের জন্য ব্যাংক থেকে এই লোনগুলো সংগ্রহ করে থাকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে থাকে, এটি কারবারের একটি দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায় আর বাকি যে তিনটি রয়েছে এগুলো হলো চলতি দায়। দীর্ঘমেয়াদী দায় আর চলতি দায়, এই দুইয়ের সমন্বয় হয় মোট দায় বা বহির দায়। চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, দুটোর সমন্বয় হয় বহির দায়। তোমরা আর্থিক বিবরণী বিশ্লেষণে অর্থাৎ অনুপাত বিশ্লেষণে এই সূত্র করেছো যে বহির দায় মানে হচ্ছে চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। তো এইভাবে দায়গুলো লেখা হলে পরে আর সম্পদ লেখা হলে পরে আমরা আগে সম্পদের দিকটা যোগ করব। এখানে যে প্রারম্ভিক সম্পদ রয়েছে, হাতে নগদ, ব্যাংকে জমা, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোটস, অগ্রিম খরচ, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, এই সকল সম্পদগুলো যোগ করলে এই যোগফল আমরা নিচে লিখবো, লিখে আমরা নিচে ক্লোজ করে ফেলবো। প্রারম্ভিক সম্পদের যোগফল, প্রারম্ভিক সম্পদের যোগফল এসে বসবে প্রারম্ভিক দায়ের ঘরের নিচে। এই যোগফলটা, সেম যোগফলটা
এখানে দায়ের করে এসে নিচে বসে পড়বে। দায়ের করে এই সম্পদের যোগফল লেখার পরে এই সম্পদের যোগফল থেকে প্রারম্ভিক যে দায়গুলো রয়েছে এই দায়গুলো আমরা বিয়োগ করে দেব। তাহলে সম্পদের যোগফল থেকে দায় বিয়োগ করার পরে যে উদ্বৃত্ত বের হলো, যে ব্যালেন্স নির্ণয় হলো, সেই ব্যালেন্সটা আমরা এখানে লিখব। এটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ ও দায়ের ব্যালেন্স, উদ্বৃত্ত। আমি আবার বলছি, প্রারম্ভিক সম্পদ যোগ করে সেই যোগফল প্রারম্ভিক দায় করে লিখবো। এখানে যোগফল আমরা এখানে লিখবো। এই যোগফল থেকে উপরের এই দায়গুলো আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমাদের এই ব্যালেন্সটা বের হবে, এই উদ্বৃত্তটা বের হবে। অর্থাৎ সম্পদের যোগফল থেকে দায়গুলো বিয়োগ করার পরে যে উদ্বৃত্ত বের হলো তার নাম হচ্ছে প্রারম্ভিক মূলধন। এটা বের করলাম আমরা কিভাবে? সম্পদের যোগফল থেকে দায়গুলো বিয়োগ করে, তাদেরকে বলা হয় সম্পদ ও দায়ের পার্থক্য। সম্পদ ও দায়ের পার্থক্য। প্রারম্ভিক সম্পদের যোগফল থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করার পরে যে পার্থক্য বের হলো তার নাম হচ্ছে প্রারম্ভিক মূলধন। সেম ভাবে আমরা আবার সমাপনী সম্পদগুলো যোগ করব। যোগ করে নিচে যোগফল লেখা আমরা ক্লোজ করে দেব। এটাকে ক্লোজ করে দেব। সমাপনী সম্পদের যোগফল এখানে লেখার পরে সেম যোগফলটা সমাপনী দায়ের ঘরে এখানে লিখব। সমাপনী সম্পদের যোগফল সমাপনী দায়ের ঘরে এনে লিখব। লেখার পরে এই সম্পদের যোগফল থেকে এবার সমাপনী দায়গুলো আমরা বিয়োগ করে দেব। সমাপনী দায়গুলো বিয়োগ করার পরে যে ব্যালেন্স বা উদ্বৃত্ত বা পার্থক্য বের হলো সেটা হচ্ছে এটি, তার নাম হলো সমাপনী মূলধন। আমরা দুটি মূলধন পেয়ে গেলাম, একটি পেলাম প্রারম্ভিক মূলধন, একটি পেলাম সমাপনী মূলধন। দুইটি আমরা বের করলাম কিভাবে? সম্পদ ও দায়ের পার্থক্যের মাধ্যমে। সম্পদ ও দায়ের পার্থক্যের মাধ্যমে। তাহলে আমরা দুটো মূলধন পেলাম, একটা প্রারম্ভিক মূলধন, একটা সমাপনী মূলধন। তাহলে মূলধন কিভাবে বের করলাম? আমরা প্রারম্ভিক সম্পদের যোগফল থেকে প্রারম্ভিক দায়গুলো বিয়োগ করেছি, পেয়েছি প্রারম্ভিক মূলধন। আবার সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়গুলো বিয়োগ করে আমরা পেলাম সমাপনী মূলধন। আমরা দুটি মূলধন পেয়ে গেলাম, প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন। আশা করি তোমরা মূলধন নির্ণয়টি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এই মূলধন নির্ণয় করার ক্ষেত্রে স্থায়ী সম্পদের প্রারম্ভিক উদ্বৃত্ত সমাপনী করে না থাকলে বসবে কি বসবে না, আবার স্থায়ী সম্পদ সমাপনী উদ্বৃত্তের ঘরে থাকলে প্রারম্ভিক করে আসবে কি আসবে না, সেটা নিয়ে আমি তোমাদের সাথে নেক্সট ক্লাস আলোচনা করবো। এখানে একটি সম্পদ দেখা আমার বাকি রয়েছে, সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। যেমন মনে করো যে কোনো পার্সেন্ট যুক্ত বিনিয়োগ, এটিও একটি স্থায়ী সম্পদ। বিনিয়োগ এটিও একটি সম্পদ, মানে যোগফলের মধ্যে আসবে। বিনিয়োগটা আমাদের দেখা মিসিং হয়েছিল, আমি তোমাদের লিখে দিচ্ছি। যে কোনো পার্সেন্ট যুক্ত বিনিয়োগ, সেটা 5% হতে পারে, 6% হতে পারে, 8% হতে পারে, 10% হতে পারে। যে কোনো পার্সেন্ট যুক্ত বিনিয়োগ হলে আমরা বিনিয়োগ লিখে দেব। তো আমি তোমাদের সাথে এই সম্পদগুলো প্রারম্ভিক ব্যালেন্স সমাপনী ঘরে যাবে কি যাবে না, বা সমাপনী ব্যালেন্স প্রারম্ভিক করে আসবে কি আসবে না, এই নিয়ে পরবর্তী ক্লাসে অর্থাৎ নেক্সট ক্লাসে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমরা মূলধন নির্ণয় সবটা একটু ভালো করে দেখে নিও, নিজের একবার মিলিয়ে নাও। তোমাদের বইয়েও দেওয়া আছে। তোমাদের বইয়ের 913 পৃষ্ঠায়, বইয়ের 913 পৃষ্ঠায় এই মূলধন নির্ণয়ের চার্ট আরো অধিক সম্পদ দায় দ্বারা দেওয়া আছে। আমি তোমাদের শুধু কেবলমাত্র যেগুলো প্রয়োজন হবে অঙ্ক করতে গেলে সেগুলো দিয়ে তোমাদের মূলধন নির্ণয় করে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আরেকবার নিজেরা বাসায় প্র্যাকটিস করো, একটু ভালো করে পড়ো, তাহলে তোমরা মূলধন নির্ণয় করতে পারবে। মূলধন নির্ণয় করতে পারলে আমাদের পরের কাজটুকু সহজ হবে। আর সম্পদ দায়ের ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো পরের ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।